তিন দিনের সাধারণ ছুটির পর খুলল অফিস আদালত, কলকারখানায় যোগ দিলেন শ্রমিকরা, জনমনে স্বস্তি। কয়েকদিনের মধ্যেই সবকিছু স্বাভাবিক হবে, সচিবালয়ে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া দুই নারী জঙ্গি আটক, আত্মসমর্পণ করলেন 126 বন্দী। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। নির্বাহী আদেশে টানা 3 দিন বন্ধ থাকার পর খুলেছে অফিস আদালত। এদিনে রাজধানী পুরোপুরি চিরচেনা রূপে না ফিরলেও কর্মব্যস্ততা ছিল সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানগুলোতে। আতঙ্কের মধ্যে সেনাবাহিনীর সরব উপস্থিতিতে স্বস্তি নিয়েই অফিসে এসেছেন বলে জানান সরকারি বেসরকারি কর্মকর্তারা। আবির হোসেনের ক্যামেরায় কৌসর আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। উদ্ভূত পরিস্থিতি সামাল দিয়ে অফিস আদালতের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে এখনো মাঠে রয়েছে সেনাবাহিনীর সদস্যরা। রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে সাজোয়া যান নিয়ে তৎপরতা চালাতে দেখা গেছে তাদের। টানা 3 দিন বন্ধ থাকার পর অফিস আদালত খোলায় নির্ধারিত সময়ের আগেই অনেকেই চলে আসেন কর্মস্থলে। নিরাপত্তা থাকলেও শঙ্কা ছিল অনেকের মনে। মোটামুটি ভালো, আমাদের মোটামুটি সেনাবাহিনী কর্মকর্তারা ছিল এখানে, দেখলাম অনেক গাড়ি রাস্তাঘাটে, কোনো প্রবলেম হয়নি, আশা করি ভালো। কোনো বিটি কাজ করে নাই, মোটামুটি ভালোভাবে আসছি, তো অনেকদিন পর অফিসে আসলাম, ভালো লাগতেছে। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় খুলে দেওয়া হয় একই দিনে। সচিবালয়ের সামনে মোতায়েন করা হয় সেনাবাহিনী। প্রবেশপথে দেখা যায় পুলিশের কড়াকড়িও। এ সময় আর্থিক লেনদেন সহ প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় ভোগান্তির কথা জানান সেবাগ্রহীতারা। ভয় তো অবশ্যই কাজ করতেছে, আর ভোগান্তি তো অনেক ভোগান্তি করলাম, ভুক্তভোগী, কারণ রিক্সা পাই না, কোনো গাড়ি পাই না। আমার আসতে যে একটা সমস্যা হইলো, 1 টাকার ভাড়া এখন 2 টাকা দিয়ে আমাকে আসতে হইলো। স্বভাবতই আমরা একটু প্রবলেমে পড়েছিলাম আর কি। এখন আমরা মোটামুটি আসছি, এখন কাউন্টারে লাইনে আসছি, এখন আমরা তাদের সেবা নিচ্ছি আর কি। তবে এখন থেকে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম চলবে বলে জানান সোনালী ব্যাংকের এই কর্মকর্তা। আমরা আশা করছি যে আমাদের অন্য দিনের তুলনায় আজকে হয়তো একটু গ্রাহকের চাপ বেশি থাকতে পারে, এবং আমি সকাল থেকে শুরু হওয়ার সাথে সাথে লক্ষ্য করেছি যে অনেক গ্রাহক ইতিমধ্যে ব্যাংকের সেবা নেওয়ার জন্য উপস্থিত হয়েছে। তো আমাদের লোকজন বা আমাদের কর্মবাহিনী যারা আছেন তারা প্রস্তুত আছেন যে এই নির্ধারিত যে সময়সীমার মধ্যে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমটা যদি মানুষকে সর্বোচ্চ পরিমাণ সেবাটা আমরা করতে পারি, সেই ব্যাপারে আমাদের তৎপরতা থাকবে এবং যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া আছে, এবং ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না বলেই আমার বিশ্বাস। আপাতত 11টা থেকে 3টা পর্যন্ত অফিস আদালত খোলা হলেও পর্যায়ক্রমে পুরোদমে চালু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কৌসর আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, এই পর্যায়ে নারায়ণগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। হাবিব, 3 দিন বন্ধ থাকার পর আজ তো অফিস খোলা হয়েছে, তো নারায়ণগঞ্জের পরিস্থিতি কেমন দেখছেন এখন? রাজ, আসলে 3 দিন বন্ধ থাকার পর নারায়ণগঞ্জের ব্যবসা প্রতিষ্ঠান এবং অফিস আদালত খুলেছে ঠিকই, কিন্তু উপস্থিতির হারটা অনেকটা কম। কারণ যে শ্রমিকরা বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করবে, ডিসিক কিংবা অন্যান্য যে শিল্পনগরী যে এলাকাগুলো আছে, এখানে শ্রমিকরা সাধারণত একটু দূরবর্তী স্থানে অবস্থান করার কারণে তারা যথাসময়ে এখন এসে পৌঁছতে পারে নাই। তবে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে স্বাভাবিক কার্যক্রম চলছে, তবে পুরোদমে কার্যক্রম আগামী 2-1 দিনের মধ্যে শুরু হয়ে যাবে। তো এর মধ্যে উল্লেখযোগ্য যে ঘটনাগুলো আছে সেটা হচ্ছে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো খুলছে, তবে যেসব শপিং মলগুলো ভাঙা হয়েছিল, ভেঙে ফেলা হয়েছিল দুর্বৃত্তরা, এগুলো মেরামত এবং সংস্কারের কাজ তারা করে যাচ্ছেন। এর মধ্যে আমাদের মাননীয় সাংসদ শামীম ওসমান এবং হুইপ নজরুল ইসলাম বাবু নারায়ণগঞ্জে এসেছেন, এবং তারা নারায়ণগঞ্জের আওয়ামী লীগ অফিস, সিটি কর্পোরেশন এবং বিভিন্ন স্থাপনা যা ভাঙচুর করছে সেটা পরিদর্শন করছেন। তো শামীম ওসমান মহোদয়ের সাথে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে। তিনি আসলে প্রচন্ড রকম গার্মেন্টস গুলো বিশেষ করে নারায়ণগঞ্জের উল্লেখযোগ্য যে বড় একটা গার্মেন্টস হলো এসবি গার্মেন্টস, এটা ভাঙচুর করেছে। এখানে প্রায়
20 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে তারা আমাদেরকে জানিয়েছেন এবং শামীম ওসমান এখানে এসেছেন এবং এসে বললেন যে এই ইন্ডাস্ট্রিগুলো যে আসলে রপ্তানিমুখী ইন্ডাস্ট্রিগুলো ভাঙা হচ্ছে, এই ক্ষতিপূরণ আসলে নারায়ণগঞ্জ অনেকটা পিছিয়ে পড়বে। তবে উনি আমাদের এক মহিলা নারী সাংবাদিককে যৌন নির্যাতন করা হয়েছে, এই দুষ্কৃতকারী দ্বারা রাস্তার মধ্যে ফেলে থেকে যৌন নির্যাতন করা হয় এবং তার ব্যাপার আক্ষেপ করে বলেন যে আসলে এই ধরনের ঘটনা নারায়ণগঞ্জের এবং বাংলাদেশের জন্য পুনরাবৃত্তি না ঘটে সেজন্য তারা আসলে প্রস্তুত রয়েছেন এবং যারা দুষ্কৃতিকারী রয়েছেন তাদেরকে খুঁজে খুঁজে এনে তাদেরকে বিচারের আওতায় দাঁড় করাবেন তিনি, এমনটাই আমাদের গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন। এর বাইরে নারায়ণগঞ্জের অবস্থা স্বাভাবিক আছে, যান চলাচল আগের যে কোনো জিনিস একটু বেড়েছে। হাবিব, আপনাকে আমি শুনতে পাচ্ছেন? হাবিব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে কিছুটা উৎকণ্ঠা আছে। রাজ, এই ছিল নারায়ণগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। জি হাবিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছে সহকর্মী হাবিব। চলে যাচ্ছি পরবর্তী খবরে। দেশে সাধারণ ছুটির পর খুলছে তৈরি পোশাক কারখানা। একই সঙ্গে কারফিউ থাকলেও পোশাক খাতে সংশ্লিষ্ট পণ্য পরিবহন করা যাবে। মঙ্গলবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসভবনে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় বিজিএমইএ সভাপতি এস.এম. মান্নান কোচি, বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, বিজিএমইএর সাবেক সভাপতিদের মধ্যে শফিউল ইসলাম মহিউদ্দিন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় জানান, পোশাক শ্রমিকদের কারখানা থেকে দেয়া কার্ড দেখালেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহায়তা করবে। পোশাক কারখানা খোলা রাখার বিষয়ে সহায়তা দিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে ইতোমধ্যে নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। অপরাধীদের একে একে চিহ্নিত করে নেওয়া হবে ব্যবস্থা। দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে কোটা সংস্কার আন্দোলনে নিহত পুলিশ ও আনসার সদস্যদের পরিবারদের আর্থিক সহায়তা দেওয়ার সময় তিনি এসব কথা জানান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ছাত্রদের কোটা আন্দোলন একটা সহিংস আন্দোলনে পরিণত হয়েছে। পুলিশ, বিজিবি, আনসার সহ সব বাহিনী ধৈর্যের সাথে এই আন্দোলন মোকাবেলা করেছে। আন্দোলনের নামে কারা পেছন থেকে মদত দিয়েছে তা মানুষ জানে বলে মন্তব্য তার। তিনি বলেন, শিক্ষার্থীরা আন্দোলনে যে দাবিগুলো করেছে তাদের সবগুলো দাবি মেনে নেওয়া হয়েছে। তার ব্যবস্থা করব। আমরা সবাইকে চিহ্নিত করে তাদেরকে আইনের সম্মুখে আইন অনুযায়ী তাদের বিচার অবশ্যই হবে। আমরা মনে করি উচ্চ আদালত তাদেরকে যোগ্য পানিশমেন্টটাই, উপযুক্ত পানিশমেন্টটাই তাদেরকে দিবে। এই যে আপনারা বলছেন হত্যা হয়েছে, আমরা জানি না কতজন হত্যা হয়েছে। হ্যাঁ, তবে আমি আমার এলাকার 2 জন এই যে দুষ্কৃতিকারীদের ইটার আগেতে নিহত হয়েছে, এইটা আমি সুনিশ্চিত আমার এলাকার 2 জন। দেশে টানা 5 দিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। শুরুতে জরুরি সেবা, আর্থিক ও ব্যবসা প্রতিষ্ঠান ও গণমাধ্যম সহ কিছু খাতকে প্রাধান্য দিয়ে ইন্টারনেট চালু হয়েছে। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালুর বিষয়ে রাজধানীর বিটিআরসি ভবনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এই নির্দেশনা দেয়। পরে মঙ্গলবার রাতে অগ্রাধিকার ভিত্তিতে সীমিতভাবে চালু হতে থাকে এই ইন্টারনেট। প্রাথমিকভাবে ব্যাংক, বাণিজ্যিক প্রতিষ্ঠান, সংবাদ মাধ্যমের কার্যালয় ও কূটনৈতিক এলাকায় ইন্টারনেট চালু হয়েছে। তথ্য প্রযুক্তি খাত, রপ্তানিমুখী শিল্প খাত, বিদ্যুৎ, গ্যাস, পানি ও হাসপাতালের মতো জরুরি সেবা প্রতিষ্ঠান, রেলওয়ে, প্রবাসী কল্যাণ সেবা ও এয়ারলাইন্স সেবা প্রতিষ্ঠানের কার্যালয়ে থাকা এলাকাগুলোতে ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে। তবে মোবাইল ইন্টারনেট এখনও বন্ধ রয়েছে। নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া 2 নারী জঙ্গি সদস্যকে আটক করেছে পুলিশ। এছাড়া এখন পর্যন্ত পালিয়ে যাওয়া শতাধিক আসামি ইতোমধ্যে আত্মসমর্পণ করেছেন। বাকিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নরসিংদী থেকে হৃদয় এস সরকারের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আরব ইসলাম হিমু। ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনে দুর্বৃত্তরা ঢুকে সহিংসতা চালায়। এর জেরে 19 জুলাই বিকেলে নরসিংদীর জেলা কারাগারে হামলা চালায় দুর্বৃত্তরা। কি মামলা? এ সময় জঙ্গি একাধিক হত্যা মামলার আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, সিরিয়াল কিলার সহ 826 জন আসামি পালিয়ে যায়। এখানে যা আছে সব ব্যাংকের তালা ভেঙে সব আসামি বাইরে হয়ে গেছে। জেলখানার অনেক আগুন লাগিয়া পুরাসর হয়ে গেছে।
এখানে তারপর আরো শুনলাম ওই জায়গায় 2 জন মানুষও মারা গেছে। নরসিংদী জেলা কারাগার থেকে বন্দি পলায়ন, অস্ত্র ও গোলা বারুদ লুটের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে জেল সুপার আবুল কালাম আজাদ ও জেলার মোহাম্মদ কামরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। লুটপাট করে মানুষ বাইক করে নিয়ে গেল, 1200 লোক ছিল, দেখলাম সব লুটপাট করে ভাঙিয়ে চুরে আগুন দিয়ে পুরো সালি বানিয়ে দিয়েছে। নরসিংদী পুলিশ সুপার বলেন, পলাতক আসামি ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে কাজ চলছে। এ বিষয়ে নরসিংদী জেলা কারাগারের জেল সুপার মুঠোফোনে কথা বলেন। 10-12 আছে মানুষ, 10-12 আচ্ছা, জি জি। তারপর আমরা কিছু করতে পারি নাই, যদি আমাদের সাথে বাদাবাদি করি আমাদেরকে সবাই মেরে ভাবতে পারছে। জেলখানা থেকে 826 জন বন্দী ছিল, সেই বন্দীগুলিকে তারা নিয়ে আসে এবং সেখানে বিপুল সংখ্যক অস্ত্র গোলাবারুদ থাকে, যার মধ্যে 85টি অত্যাধুনিক আধুনিক অস্ত্র, এবং এই গুলিগুলো নিয়ে এসে আমাদের এই এলাকায় তারা আক্রমণ করে। আমরা বিশেষ অভিযান পরিচালনা করে আমরা বাকিগুলো উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই ঘটনায় কারো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। নরসিংদীতে সন্ত্রাসীদের আগুনে পুড়ে যাওয়া কারাগার পরিদর্শন করলেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান। দুপুরে একটি বিশেষ হেলিকপ্টারে তিনি নরসিংদী স্টেডিয়ামে অবতরণ করেন। সেখান থেকে সেনাবাহিনীর গাড়িতে কারাগারের ভেতরে প্রবেশ করেন। প্রায় 20 মিনিট কারাগারের পুড়ে যাওয়া বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও নরসিংদী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। দর্শক, এই মুহূর্তে আমরা চলে যেতে চাই গাজীপুরে। আপনারা জানেন যে আজ থেকে খুলে দেওয়া হয়েছে পোশাক শিল্প কারখানা। সেই কথা জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ খান আবির। আরিফ, আশা করি আপনি শুনতে পাচ্ছেন। আরিফ, যেমনটি বলছিলাম, টানা 3 দিন সাধারণ ছুটির পর আজ থেকে কলকারখানা খুলছে। তো কেমন পরিবেশ পরিস্থিতি দেখছেন এবং শ্রমিকরা যারা আছে তারা কি বলছেন এবং তাদের উপস্থিতি কেমন দেখছেন? রাজ, আপনি জানেন আন্দোলন, বিক্ষোভ, সহিংসতা সব মিলে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছিল পুরো দেশ জুড়ে। আর সেই অস্থিতিশীল পরিবেশ থেকে কিন্তু স্বাভাবিক দেশের জনমানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিন্তু কারফিউ দেয় সরকার। আর সেই চলমান কয়েকদিনের কারফিউর পর কিন্তু অর্থাৎ সারা দেশে স্বাভাবিক জীবনযাত্রা তৈরি হয়। সেক্ষেত্রে কিন্তু আজ পোশাক কারখানা, সরকারি অফিস আদালতগুলো খুলে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি সকালবেলা যে গাজীপুরে যে শিল্প অধ্যুষিত এলাকায় পোশাক কারখানাগুলো খুলে গেছে, শ্রমিকরা তাদের কর্মস্থলে যোগ দিয়েছে। আমরা এখন রয়েছি ডাবল স্পিনিং মিল কারখানার এখানেও আপনার দুপুর 2টার দিকে পোশাক কারখানার শ্রমিকরা তারা কাজে যোগ দিয়েছেন। তো তখন তাদের সাথে আসলে আমাদের কথা হয়েছে। তারা বলছিলেন এরকম একটা অস্থিতিশীল পরিবেশের মধ্যে দিয়ে তাদের জীবন পার করতে হবে, আসলে তারা এটা ভাবেনি। তো সরকারকে ধন্যবাদ জানিয়েছেন যে খুব তাড়াতাড়ি দেশের পরিস্থিতি স্বাভাবিক করে কর্মস্থলে খুলে দেওয়ার জন্য তারা ধন্যবাদ জানিয়েছেন। এবং পাশাপাশি আমরা দেখেছি যে বাণিজ্যিক ব্যাংকগুলো খুলে গেছে এবং অন্যান্য যে আপনার যে সরকারি অফিসগুলো তারা কাজ করেছে। তবে অনেক ক্ষেত্রে কিন্তু ইন্টারনেটের বিড়ম্বনায় কিন্তু করতে হয়েছে, যার কারণে তাদের বলছেন যে ইন্টারনেট সংযোগটা যদি খুব দ্রুত দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার তাদের স্বাভাবিক জীবনযাত্রা আরও ফিরে আসবে। আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রেখেছে, পোশাক কারখানাগুলো যে আপনার বিকেল 5টা নাগাদ পর্যন্ত চলবে বলে আমাদেরকে জানিয়েছেন যে পোশাক কারখানার যে ব্যবস্থাপনা যে ম্যানেজাররা রয়েছেন এবং অনেক পোশাক কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পেরেছি। তো এখন পর্যন্ত গাজীপুরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতেমা শফিকুল ইসলাম বলেছেন নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, দুষ্কৃতিকারীদেরকে গ্রেফতার করা হয়েছে। আজকেও গাজীপুর শতাধিক দুষ্কৃতিকারীদের গ্রেফতার করা হয়েছে। এখন পর্যন্ত গাজীপুর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। রাজ। জি আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, গাজীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী আরিফ খান আবির। চলে যাচ্ছি পরবর্তী খবরে। সাম্প্রতিক সহিংসতায় রাজধানীর হাসপাতালে এখনও চিকিৎসা নিচ্ছেন আহত অনেকেই। জাতীয় অর্থোপেডিক হাসপাতালের প্রফেসর ডাক্তার জাহাঙ্গীর আলম জানিয়েছেন, আহতদের দেখে ধারণা করা যায় আন্দোলনের মধ্যে
তৃতীয় কোনো পক্ষ নাশকতায় অংশ নিয়েছে বলেই এসব রোগী আক্রান্ত হয়েছেন। শহীদুল হক জীবনের ক্যামেরায় রিপোর্ট করছেন মণ্ডল এনাম। গেল 17 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত কোঠা সংস্কার আন্দোলনের নামে নাশকতায় আহত রোগীদের নির্বিঘ্নে সেবা দিয়ে যাচ্ছে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের কর্মরত চিকিৎসকরা। নাশকতায় আহত রোগীরা জাতীয় অর্থোপেডিক হাসপাতালে এসে চিকিৎসা নিচ্ছেন। এখন গুলি তা আমি বলতে পারি না কোথা থেকে আসছে, আমি বলতে পারি না, কিন্তু সবারই দেখি পায়ে গুলি। ওইখানেও সবাই পায়ে গুলি ছিল, আরেকজনের মাথা গুলি ছিল। আর আমি যখন গুলি লাগছে তখন আমার সাথে সাথে আরো 2-3 জনের গুলি লাগছে। ওই দিক থেকে গুলি আসছে, এখন আমি ভালো দেখতে পাই নাই কাদের মধ্যে গুলি আসছে। AK-47 গুলি বুকে লেগে পাঁচর থেকে বের হয়ে বাহুতে লাগছে। এটা আমি কিছু দেখে হঠাৎ করে আমি পড়ে গেছি, সামনে কোনো পুলিশ ছিল না। এ সময় জাতীয় অর্থোপেডিক হাসপাতালের প্রফেসর ডক্টর জাহাঙ্গীর আলম মনে করেন, আন্দোলনের মধ্যে তৃতীয় কোনো পক্ষ নাশকতায় অংশ নিয়েছে বলেই এসব রোগীরা হাসপাতালে আসছে। 18 তারিখ 19 তারিখে যেটা আসলো, 18 তারিখে সেটা দেখা গেল যে হ্যাঁ সেই রোগীগুলো আরো একটু বাড়লো, কিন্তু এখানে এসে গানশট ইঞ্জুরি পাওয়া গেল 17টা, মানে বুলেট ইঞ্জুরি। এবং সেই বুলেট আমরা মিলাতে পারি না। এখানে খবর এনে নিউজ আসতেছে পুলিশ গুলি করতেছে রাবার বুলেট, টিয়ার সেল, কিন্তু আমরা গুলি পাচ্ছি, মানে আমরা পেশেন্ট পাচ্ছি মানে একদম গানশট। এতে ধারণা হয় যে না, এই পুলিশের সাথে যে মুখোমুখি সংঘর্ষ এর বাইরেও ভিতরে কোনো ঘটনা ঘটছে। মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক। আরও এক 3 দিনের সাধারণ ছুটির পর খুলল অফিস আদালত। কলকারখানায় যোগ দিলেন শ্রমিকরা, জনমনে স্বস্তি। ঢাকায় বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল, সীমিত পরিসরে চালু হলো ব্রডব্যান্ড ইন্টারনেট। অগ্রাধিকার পাচ্ছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। এবং নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া 2 নারী জঙ্গি আটক, আত্মসমর্পণ করলেন 126 বন্দী। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।